আমরা কোথা থেকে এলাম আর কোথায় বা চলেছি? দেখুন, মানবজাতির এই সবচেয়ে পুরনো আর বড় প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই কিন্তু আজ আমরা আধুনিক পদার্থবিজ্ঞানকে সঙ্গে নিয়েছি। চলুন এই মহাজাগতিক রহস্যের খোঁজে বেরিয়ে পড়া যাক। তো এটাই হলো আমাদের মূল প্রশ্ন, আমাদের যাত্রার কেন্দ্রবিন্দু। চলুন না আমরা সবাই মিলে একবার মহাজাগতিক গোয়েন্দার ভূমিকায় নামে ধীরে ধীরে একটা সূত্র খুঁজে বের করে আমরা সমাধান করার চেষ্টা করব এই সবচেয়ে বড় রহস্যের। তো মহাবিশ্বকে বুঝতে হলে আমাদের প্রথম যে সূত্রটা হাতে আসে সেটা হলো একটা অবাক করার সত্যি, আর তা হলো আমাদের মহাবিশ্ব কিন্তু একদমই স্থির নয়। এটা ক্রমাগত বড় হচ্ছে, প্রসারিত হচ্ছে। এই প্রসারণের সবচেয়ে বড় প্রমাণ হল কসমোলজিক্যাল রেড শিফট বা মহাজাগতিক লোহিত সরণ। আচ্ছা, ব্যাপারটা কি? ভাবুন তো, যখন স্থান নিজেই প্রসারিত হচ্ছে তখন তার মধ্যে দিয়ে আসা আলোর ঢেউগুলো ঠিক একটা রাবার ব্যান্ডের মতো লম্বা হয়ে যায়। আর আলোর ঢেউ লম্বা হওয়ার মানেই হল তার রং লালের দিকে সরে যাওয়া। দূর থেকে আসা গ্যালাক্সির আলোর এই পরিবর্তনই হল আমাদের প্রথম গুরুত্বপূর্ণ সূত্র। বিষয়টার সহজে বোঝার জন্য একটা কিশমিশ দেওয়া রুটির কথা ভাবা যাক। রুটির তালটা যখন ফুলে ওঠে তখন কিন্তু প্রত্যেকটা কিশমিশ অন্য সব কিশমিশ থেকে দূরে সরে যায়। এখানে কোনো বিস্ফোরণের কেন্দ্র নেই, বরং রুটির তাল বা বলা ভালো স্থান নিজেই প্রসারিত হচ্ছে। বিজ্ঞানীরা এই প্রসারণকে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এ অফ টি, যাকে বলে স্কেল ফ্যাক্টর। মানে আমরা যদি কোনোভাবে বের করতে পারি যে এই এ অফ টি সময়ের সাথে সাথে কিভাবে বদলাচ্ছে, তাহলেই আমরা মহাবিশ্বের আকারের পুরো ইতিহাসটা জেনে যাব। এখানে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে যে মহাবিশ্ব বুঝি কোনো কিছুর ভেতর প্রসারিত হচ্ছে, কিন্তু স্থানকালের তো কোনো সীমানা নেই, এর বাইরে কিছু থাকার প্রশ্নই আসে না। আসলে স্থান নিজেই তৈরি হচ্ছে এবং প্রসারিত হচ্ছে। আচ্ছা, আমরা তো জানলাম যে মহাবিশ্ব বড় হচ্ছে, কিন্তু প্রশ্ন হল কিভাবে হচ্ছে, কোন নিয়ম মেনে? চলুন পরের ধাপে গিয়ে সেই সমীকরণটা দেখি যা এই সব কিছুকে নিয়ন্ত্রণ করছে। এই যে দেখছেন ফ্রিডম্যান সমীকরণ, এটাকে বলতে পারেন মহাবিশ্বের রুল বুক বা নিয়মকানুনের বই। এটা আসলে একটা মহাকাব্যিক লড়াইয়ের গল্প বলে। একদিকে প্রসারণের প্রচণ্ড গতি, আর তার বিরুদ্ধে লড়ছে মহাবিশ্বের সমস্ত পদার্থের মহাকর্ষীয় টান। তাহলে বুঝতেই পারছেন, এই সমীকরণের সমাধান করতে হলে, মানে মহাবিশ্বের ভবিষ্যৎ জানতে হলে, আমাদের আগে জানতে হবে এর ভেতরে ঠিক কি কি আছে। কোন কোন পদার্থ আর শক্তি এ মহাজাগতিক দড়ি টানাটানির খেলায় অংশ নিচ্ছে। মহাবিশ্বের তিনটে প্রধান উপাদান: পদার্থ, বিকিরণ আর এক রহস্যময় ভ্যাকিউম শক্তি, যাকে আমরা ডার্ক এনার্জি বলি। মহাবিশ্ব যখন বড় হয় এদের প্রভাবও বদলে যায়, পদার্থ আর বিকিরণের ঘনত্ব কমে আসে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হল ভ্যাকিউম শক্তির, এর ঘনত্ব কিন্তু একই থাকছে। আর এই ব্যাপারটা সামনে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমাদের এই গোয়েন্দা গল্পের পরের সূত্রটা হল স্থানকালের নিজস্ব জ্যামিতি বা আকৃতি, যা সরাসরি মহাবিশ্বের মোট ঘনত্বের সাথে জড়িত। মূল কথাটা খুব সহজ। মহাবিশ্বের ভেতরে মোট জিনিস এর পরিমাণই ঠিক করে দেবে এর জ্যামিতি কেমন হবে আর এর শেষ পরিণতি বা কী। এটা একটা নিরন্তর যুদ্ধ, আর এই যুদ্ধের ফলাফলই ঠিক করে দেবে সব। একটা বিশেষ মান আছে যাকে বলে ক্রিটিক্যাল ডেনসিটি। এটাকে একটা টার্নিং পয়েন্ট বা একটা ম্যাজিক নাম্বারের মতো ভাবতে পারেন। মহাবিশ্বের আসল ঘনত্ব এই মানের চেয়ে বেশি, কম নাকি একদম সমান, তার উপরেই নির্ভর করছে এর জ্যামিতি কেমন হবে। প্রথম সম্ভাবনা, একটা বদ্ধ বা ক্লোজড মহাবিশ্ব। ধরুন ঘনত্ব যদি ক্রিটিক্যাল ডেনসিটির চেয়ে বেশি হয়, তাহলে মহাবিশ্বটা একটা গোলকের পৃষ্ঠের মতো হবে। মানে আপনি যদি একদিকে সোজা হাঁটতে থাকেন, কোনোদিন কোনো কিনারা পাবেন না, বরং হাঁটতে হাঁটতে আবার শুরুর জায়গাতেই ফিরে আসবেন। দ্বিতীয় সম্ভাবনাটা হলো একটা ফ্ল্যাট বা সমতল মহাবিশ্ব। এখানে জ্যামিতিটা ঠিক আমাদের স্কুলে শেখা ইউক্লিডীয় জ্যামিতির মতোই। দুটো সমান্তরাল রেখা এখানে কোনোদিনও একে অপরের সাথে মিশবে না। আর মজার ব্যাপার হলো, আমাদের আজকের পর্যবেক্ষণগুলো কিন্তু বলছে যে আমাদের মহাবিশ্ব প্রায় অনেকটাই এরকম সমতল। আর তৃতীয় সম্ভাবনা হল একটা ওপেন বা উন্মুক্ত মহাবিশ্ব। যদি ঘনত্ব সংকট ঘনত্বের চেয়ে কম হয়,
তখন মহাবিশ্বটা হবে অনেকটা ঘোড়ার পিঠের জিনের মতো। এখানে সমান্তরাল রেখাগুলো সময়ের সাথে সাথে একে অপরের থেকে আরও দূরে সরে যেতে থাকে। এতক্ষণের সব সূত্র এক করার সময় এসে গেছে। চলুন সব সূত্র একসাথে মিলিয়ে দেখি আধুনিক কসমোলজি আমাদের মহাবিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে কী রায় দেয়। এই যে গ্রাফটা দেখছেন, এটাই আমাদের মহাবিশ্বের জীবন কাহিনী। একদম শুরুতে বিকিরণের দাপট ছিল সবচেয়ে বেশি। তারপর কোটি কোটি বছর ধরে রাজত্ব করেছে পদার্থ, আর তার মহাকর্ষের টানে প্রসারণের গতি কিন্তু কমছিল। কিন্তু গল্পের শেষে একটা বিরাট টুইস্ট আছে। মহাজাগতিক এই দড়ি টানাটানির খেলায় ক্ষমতার পালাবদল হয়েছে। পদার্থের মহাকর্ষীয় টান এখন আর প্রধান শক্তি নয়। এই নতুন খেলোয়াড় হল ডার্ক এনার্জি। এটা কোনো পদার্থ না, এটা হলো শূন্যস্থানের নিজস্ব শক্তি। আর এর বৈশিষ্ট্যটা একেবারেই অদ্ভুত। এটা মহাকর্ষের মতো টানে না, বরং উল্টো দিকে ঠেলে দেয়। এটা একটা বিকর্ষণ শক্তি, যা সব কিছুকে একে অপরের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই চার্টটাকে মহাবিশ্বের পরিণতির মানচিত্র বলতে পারেন। একদিকে পদার্থের পরিমাণ, আরেকদিকে ভ্যাকুয়াম শক্তির পরিমাণ। আপনার মহাবিশ্বে এই দুটোর মিশ্রণ কেমন, তার উপর নির্ভর করবে সে এই মানচিত্রের কোন জায়গায় পড়বে আর তার ভবিষ্যৎ কি হবে। আর এখন সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপারটা হলো, আমাদের সব পর্যবেক্ষণ মিলিয়ে আমাদের মহাবিশ্বকে এই মানচিত্রের ঠিক সেই অঞ্চলে বসানো যায় যেখানে লেখা আছে চিরকাল প্রসারিত হবে। শুধু তাই না, এই প্রসারণের গতি সময়ের সাথে সাথে আরও বাড়ছে। এর মানে মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি হল এক শীতল, শূন্য আর অনন্ত প্রসারিত অবস্থা। এই কথাটা কিন্তু খুব জরুরি। এর মানে হল বিগ ব্যাং শুধু কোনো একটা বিশেষ মডেলের সুন্দর একটা ধারণা নয়, এটা জেনারেল রিলেটিভিটির একটা অবশ্যম্ভাবী ফলাফল। আর আমাদের হাতে থাকা সব প্রমাণও কিন্তু এই একই দিকেই ইঙ্গিত করছে। কিন্তু এখানেই গল্পটা শেষ হচ্ছে না। আমাদের তত্ত্ব আমাদের মহাবিশ্বের শুরুর মুহূর্ত পর্যন্ত নিয়ে যেতে পারে ঠিকই, কিন্তু একদম সেই জিরো পয়েন্টে গিয়ে আমাদের জানা পদার্থবিজ্ঞানের সব নিয়ম ভেঙে পড়ে। আর এটাই আমাদের জন্য রেখে যায় আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় প্রশ্নটা, বিগ ব্যাংয়ের আগে কি ছিল? এর উত্তর হয়তো লুকিয়ে আছে কোয়ান্টাম গ্র্যাভিটির কোনো এক নতুন তত্ত্বে, যার জন্য আমরা আজও অপেক্ষা করছি।